জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের 4 কর্মী নিহত। এরপরে ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের। জানিয়ে দিব আমেরিকা ও ব্রিটেন প্রতিরোধ গোষ্ঠীর চেহারা বিকৃত করতে সন্ত্রাসী দল তৈরি করছে, সাইদ হাসান নাসরুল্লাহর মন্তব্য। আরও থাকবে ইসরায়েলি বাহিনী চলে যেতেই গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল 60 মরদেহ। সবশেষে জানিয়ে দেব ন্যাটোর প্রতি চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি আনবেন না। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের 4 কর্মী নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় 4 ত্রাণকর্মী নিহত হয়েছেন। শুক্রবার 12 জুলাই তাদের লক্ষ্য করেই এই হামলা হয়। খবর আল জাজিরার সূত্র বলছে, ওই ত্রাণকর্মীরা আল খায়ের ফাউন্ডেশনের। এটি ব্রিটিশ ফাউন্ডেশন, মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যে কাজ করছেন। গাজায় তাদের প্রচুর ত্রাণকর্মী নিয়োজিত রয়েছেন। তারা যুদ্ধের প্রথম দিন থেকে জীবন বাজি রেখে গাজায় প্রবেশ করে সহায়তা কার্যক্রম শুরু করে। নানা প্রতিকূলতা সত্ত্বেও খাদ্য সামগ্রী গাজাবাসীর কাছে পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ফাউন্ডেশনটি। ঘটনার সময়ও ভুক্তভোগী কর্মীরা গাজার মানুষের জন্য কাজ করছিলেন। তারা খান ইউনিসে সাহায্য বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় খাদ্য সহায়তা ভর্তি গোদামে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। সিনহুয়ার প্রতিবেদনে অন্তত একটি মিসাইল হামলার কথা বলা হয়েছে। আল খায়ের ফাউন্ডেশন বলেছে, গাজা উপত্যকায় মানুষকে খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার চেষ্টা করে যাচ্ছি আমরা। সশস্ত্র কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমরা বোমার লক্ষ্যবস্তুতে পরিণত হলাম। আজ আমাদের 4 সাহায্য কর্মীকে হারিয়েছি। ত্রাণকর্মীদের উপর ইসরায়েলের হামলা এটি প্রথম নয়। এর আগে বিভিন্ন সময়ে ইসরায়েলি বাহিনী সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে এপ্রিল মাসে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। কিন্তু তাতে কোনো কর্ণপাতই করেনি নেতানিয়াহু সরকার। বরং দিন দিন আক্রমণ আরও জোরালো হচ্ছে। দখলদারদের হাত থেকে রেহাই পাচ্ছেন না ত্রাণকর্মী, সাংবাদিক, প্যারামেডিক, সিভিল ডিফেন্স দল, চিকিৎসক কেউই। ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের। ফিলিস্তিনিদের কোণঠাসা করতে ও দখলকৃত ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে এমন কোনো উপায় নেই যা প্রয়োগ করছে না ইসরায়েল। এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সামরিক বাহিনীতে চাকরির লোভনীয় অফার দিয়ে রেখেছে দেশটি। সংকটকালে দখলদারদের সেবায় ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিককে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগ দেওয়া তাদের অনেকেই তুরস্কের নাগরিক। তাদের জন্য এবার কঠিন শাস্তির প্রস্তাব করা হয়েছে তুর্কি পার্লামেন্ট মজলিসে। ইসরায়েলি বাহিনীর পক্ষে গাজায় যুদ্ধ করতে যাওয়া তুর্কি নাগরিকদের সম্পদ বাজেয়াপ্তের ও প্রস্তাব উত্থাপন করেছে কুর্দিশ ইসলামপন্থী দল ফ্রি কজ পার্টি। গেল মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয়। দলের এমপি শেরকান রামানুলি জানান, তার দল বিশ্বাস করে যেসব তুর্কি ইসরায়েলি নাগরিক আইডিএফে যোগ দিয়েছে এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। এই লক্ষ্যেই সংসদে তারা প্রস্তাবটি উত্থাপন করেছেন। কুর্দি বংশোদ্ভূত এ নেতা জানান, আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্ক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখতে বাধ্য। তা সত্ত্বেও বিচার মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে এ ধরনের প্রস্তাব উত্থাপন করতে কেন 9 মাস অপেক্ষা করতে হলো সে প্রশ্ন রাখেন শেরকান রামানুলি। চলতি বছরের জানুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম টার্কিশ মিনিটের এক প্রতিবেদনে জানানো হয়, 2 জন তুর্কি ইসরায়েলি নারী গাজা যুদ্ধের শুরু পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন। তারা হলেন মিনে গুমুশকায়া ও অমায় আকচাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া গুমুশকায়া ইসরায়েলি সেনাবাহিনীর পোশাকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে ওমাই আকচাই জানান, ইসরায়েলে ফেরত গেছেন এবং তাকে রক্ষা করার জন্য তিনি গর্বিত। এখন পর্যন্ত ঠিক কতজন তুর্কি নাগরিক ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন তার কোনো সঠিক তথ্য নেই। এর আগে নিজ দেশের নাগরিকদের ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে সতর্ক করেছে দক্ষিণ আফ্রিকা। এ সময় দেশটি দ্বৈত নাগরিকত্ব থাকা এসব সেনাকে দক্ষিণ আফ্রিকায় ফেরত আসামাত্র গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হওয়ার সতর্ক বার্তা দেয়।
আমেরিকা ও ব্রিটেন প্রতিরোধ গোষ্ঠীর চেহারা বিকৃত করতে সন্ত্রাসী দল তৈরি করছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর স্রষ্টা হিসেবে আমেরিকা ও ব্রিটেনের নাম উল্লেখ করেছেন। পার্স টুডে জানিয়েছে, হিজবুল্লাহ মহাসচিব গতরাতে ইমাম হোসাইন এর শাহাদাতের শোকানুষ্ঠানে বলেছেন, আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো জিহাদ, শাহাদাত এবং প্রতিরোধ সম্পর্কিত মূল্যবোধের অবমাননা করার লক্ষ্যে সন্ত্রাসী দল গঠনের পদক্ষেপ নিয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, 2000 সালের পর থেকে পশ্চিমে সাংস্কৃতিক ও গণমাধ্যম সহ অন্যান্য ক্ষেত্রে একটি শক্তিশালী প্রচারণা চালানো হয়েছিল। জিহাদ শব্দটিকে নেতিবাচক শব্দে পরিণত করার লক্ষ্যে তারা ওই প্রচারণা চালায়। আমেরিকা এবং ব্রিটেন আইএসআইএস সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান স্রষ্টা ও পৃষ্ঠপোষক। দায়েশের কিছু সদস্য এখনও সিরিয়ায় আমেরিকার নিয়ন্ত্রণাধীন শিবিরগুলোতে রয়েছে। সিরিয়ার আল হাসাকাহ প্রদেশের আল হোল ক্যাম্প ওই ক্যাম্পগুলির একটি। এটি আইএসআইএস সন্ত্রাসীদের প্রধান আটক কেন্দ্র। স্থানীয় সূত্র থেকে পাওয়া অসংখ্য প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী আইএসআইএস সন্ত্রাসীদের কারাগার থেকে সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছে। নিরাপত্তা সূত্র বারবার বলেছে, সিরিয়া সহ আঞ্চলিক দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আইএসআইএস সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্রে সজ্জিত করছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনাবাহিনীর অব্যাহত উপস্থিতির জন্য তারা একটি অজুহাত সৃষ্টির পেছনে রয়েছে। ইসরায়েলি বাহিনী চলে যেতেই গাজায় ধ্বংস স্তূপের নিচে মিলল 60 মরদেহ। সপ্তাহব্যাপী তাণ্ডব চালানোর পর গাজা সিটি থেকে সেনা প্রত্যাহার করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার 12 জুলাই ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর সেখানকার তাল আল হাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 60 জন ফিলিস্তিনির মরদেহ। গাজা সিভিল ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মাহমুদ জানিয়েছেন, গাজার তাল আল হাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বহু ফিলিস্তিনির মরদেহ, নিখোঁজ অর্ধ শতাধিক। ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরো বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে। একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবাই পুড়ে গেছে এবং পুড়ে যাওয়া লাশও আছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজা শহরের বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্যবস্তু করছে। সেনাদের তাণ্ডবে রাস্তাঘাট, বাড়িঘর সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজায় 9 মাসের বেশি সময় ধরে চলা দখলদার বাহিনীর নির্মমতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। হাত পা হারিয়ে পঙ্গু হচ্ছেন হাজার হাজার তরুণ। অঞ্চলটির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েও মিলছে না নিরাপদ আশ্রয়। বাস্তুচ্যুত এসব মানুষ জানেন না কোথায় গেলে মিলবে এই নৃশংসতা থেকে মুক্তি। আন্তর্জাতিক মহলে চাপ আর যুদ্ধবিরতির আলোচনার টানাপোড়েনের মধ্যেই গাজার নিরীহ মানুষের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তথ্যসূত্র আল জাজিরা। ন্যাটোর প্রতি চীন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি আনবেন না। চীন বলেছে, উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো জোট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে এবং এভাবে এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান গতকাল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাঘাড়ম্বরে ভরপুর। তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি পরিত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানান। চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয়ে নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন ইউরোপ সম্পর্কে উৎপাত বন্ধ করতে এটা জরুরি বলে লিন জিয়ান মন্তব্য করেন। ন্যাটো জোট ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং রক্ষা করছে নিজের উন্নয়নের অধিকার। লি জিয়ান জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি এটা দেখিয়েছে যে ন্যাটো জোট যেখানেই উপস্থিত হয়েছে সেখানেই দাঙ্গা ও অস্থিরতার সৃষ্টি করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও তার দেশের বিরুদ্ধে ন্যাটোর নেতাদের অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, এই সামরিক সংস্থার উচিত নয় চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করা। ন্যাটোর
নেতৃবৃন্দ সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। চীন এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। চীনা সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অফ স্টাফস এর ডেপুটি চেয়ারম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর একটি নতুন সংস্করণ গড়ে তুলতে চায়, যাতে এ অঞ্চলে মার্কিন আধিপত্য রক্ষা করা যায়।